ওকে, এবার হচ্ছে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং এর যেসব ঘুরে ফিরে প্রায় একই রকম কথাবার্তা, কিছু টেকনিকের ব্যাপারে কথাবার্তা বলবো। উপরে কন্টেন্ট মার্কেটিং এর কথা বলছিলাম, কন্টেন্ট মার্কেটিং এর টেকনিকটাও কভার করে ফেলছি, ভিডিওর কথাও মোটামুটি আমি বলছি আপনাকে যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি কি টাইপের হতে হবে। কিছু থাকে আপনার ইন্ট্রো ভিডিও একটা বিজনেস, ওকে, কিছু ভিডিও আছে এরকম হবে বিজনেসগুলা ফলো করে। আপনাদের পেজ ক্রিয়েট করতে গেলে বলবো যে কাভার ফটোতে সবসময় প্রফেশনালি ভিডিওটা ইউজ করাটা সবচাইতে বেস্ট। কারণ ভিডিও কোন টাইপের ভিডিও, একটা কোম্পানির ইন্ট্রো ভিডিও, একটা পেজ মানুষ ভিজিট করে মূলত সে ওই পেজটার ব্যাপারে কোনো না কোনোভাবে ইন্টারেস্ট থাকে এই জন্য। তো তার ইন্টারেস্টটাকে ক্লিয়ার করতে একটা বিজনেসের ব্যাপারে, নিজেদের বিজনেসটার ব্যাপারে জানানো। আপনারা দেখবেন যারা ভিডিওগুলো রাখে তারা তাদের বিজনেসের ব্যাপারে কবে থেকে তারা স্টার্ট করছে, তারপরে তাদের অফিসের আমি বলছিলাম যে একটা বিজনেস বা একটা অনলাইন পেজ বলেন, তার ট্রাস্ট আনার জন্য আপনি আপনার ফিজিক্যাল খুব সুন্দর অফিস আছে, আপনি আপনার পেজ আছে, মূলত তো কাস্টমার আপনাকে পেজের মাধ্যমেই তো দেখবে। তো সেটার জন্য পেজের ওই কাভার ভিডিওটার মধ্যে আপনার অফিসের ভিউগুলা, আপনার এমপ্লয়িগুলা কাজ করতেছে সেই ভিউগুলা ক্যাপচার করে, প্লাস আপনার প্রোডাক্টগুলো নিয়ে কথাবার্তা। আপনি ফেসবুকে ভিডিও কাভার ফটোর ভিডিওটা দিতে পারবেন 130 মিনিটের, 130 সেকেন্ডের, সরি 130 সেকেন্ডের এই ভিডিওটার মধ্যে মূলত আপনার কোম্পানির টোটাল ওভারভিউটা তুলে ধরতে পারলে কাস্টমার এসে যখন আপনার পেজে আপনার ভিডিওটা দেখবে সে মোটামুটি আপনার কোম্পানিটার ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পাবে, আপনার কোম্পানিটার ব্যাপারে একটা ট্রাস্ট খুব সহজে সে জেনারেট হয়ে যাবে। তো তখন হচ্ছে মূলত আপনার সে প্রোডাক্টটা কেনার ব্যাপারে মোটামুটি একটা ইন্টারেস্ট শো করবে। কোন আপু কিছু বলতে চাইছেন? তাহলে আনমিউট করে রাখছেন কেন? আচ্ছা, হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং টেকনিক ভিডিওর কথা বললাম। কন্টেন্টগুলো অবশ্যই ফ্রেন্ডলি এবং ফ্রেন্ডলি প্লাস প্রফেশনাল টোনে হতে হবে, বা প্রফেশনালি বাট একটু ফ্রেন্ডলি ক্লোজ, আপনি কাস্টমারের সেই রকম ফিল দিতে হবে কাস্টমারকে। ভিডিওটাও সেম, স্পিকিং ওভার সোশ্যাল মিডিয়া। আপনি যে কোনো ব্যাপারে, সেটা লাইভে এসে হোক অথবা আপনার বিজনেসের ব্যাপারে হোক, লাইভে এসে আপনার বিজনেসের ব্যাপারে হোক, সোশ্যাল যে কোনো ইস্যু নিয়ে হোক, আপনি সেটা পোস্টের মাধ্যমে অথবা লাইভে এসে হোক যে কোনোভাবে দিতে পারেন। মূলত আপনি আপনার নিজের চিন্তা ভাবনা, আপনার কোম্পানির চিন্তা ভাবনা তুলে ধরার যে ব্যাপারটা, সেই জিনিসগুলোতে মূলত ফোকাস দেওয়াটাকে আমি স্পিকিং ওভার সোশ্যাল মিডিয়া বলছি। এটা কখনোই আপনার প্রোডাক্ট রিলেটেড হবে না, প্রোডাক্টের সাথে আনুষঙ্গিক যেসব বিষয়গুলো থাকে সেগুলো রিলেটেড। আমি যেমন একটা পোস্ট দিয়েছিলাম যে বাইকের কিভাবে ওয়াশ করবেন, পরিষ্কার রাখবেন কিভাবে, এটা আমার প্রোডাক্ট রিলেটেড না, বাট আমি এটা দিয়েছি কাস্টমারের একটা পজিটিভ ভিউ আনার জন্য, যে আমার প্রোডাক্ট যারা আমার থেকে বাইক কিনছে অথবা যারা পেজে লাইক দিয়ে রাখছে, যারা পোস্টগুলো দেখবে, তারা যেন মূলত এটা থেকে উপকার পায় সেই ইন্টেনশনে এই টাইপের পোস্ট করলে অনেক থ্যাংক ইউ পাওয়া যায়। তারপরে অনেক মানুষ অনেক পজিটিভলি আর কি নেয়, অনেক রিয়েক্টের মধ্যে আমরা হচ্ছে লাভ রিয়েক্টটা খুব বেশি পাই। এই টাইপের পোস্ট দিলে মানুষ এগুলোকে খুব পজিটিভলি নেয়, এই জন্যই মূলত। তো সেটা হতে পারে আপনার পোস্টের মাধ্যমে, সেটা হতে পারে আপনার লাইভে যে আপনি কথাগুলো বললেন, লাইভে যে আপনি একটা আপনার প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, কিভাবে এই প্রোডাক্টটার কোনো সমস্যা থাকলে বা কিভাবে প্রোডাক্টটা আপনাদের ক্লাসে আসে নাই, এই স্টুডেন্ট এলএমএস এর জন্য একজন আপু আসেন ক্লাসে এসে কিভাবে ইউজ করতে হবে সেটা বলে যান। তো এই মূলত আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা কিভাবে ইউজ করতে হবে, অথবা কোনো একটা সোশ্যাল ইস্যু নিয়ে আপনি কথা বলতে পারেন, অথবা কাস্টমারদের সাথে আড্ডা দিতে আপনি আসতে পারেন। এই স্পিকিং ওভার সোশ্যাল মিডিয়া যখন লাইভে চলে আসে, আপনি লাইভে যে যখন আপনি আপনার বিজনেসের লোকজনের সাথে কথাবার্তা বলবেন, তখন এটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে কি, আপনি কাস্টমারের সাথে এমনভাবে আচরণ করবেন, এমনভাবে আপনার প্রোডাক্টগুলোর কথা বলবেন,
এমনভাবে তাদের প্রবলেমগুলো শুনে সলভ করার ট্রাই করবেন যাতে মানুষজন আপনাকে ট্রাস্ট করে। আপনার বিজনেসকে পরে দেখে যেন আগে আপনাকে দেখে আপনার জন্য আপনি এই প্রোডাক্টটা সেল করতেছেন সে যেন শুধু আপনার কাছ থেকে নেয়, সেই রকম একটা মনোভাব ক্লায়েন্টের কাস্টমারদের মধ্যে তৈরি করা মূলত। এটাকে ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলে। যেমন আমাদের শোরুমে একটা ছেলে আছে, তার আসলে কাস্টমারদের সাথে বিহেভিয়ার এতটা ভালো, তো এতটা ভালো প্লাস কমিউনিকেশন এত ভালো যে মানে কাস্টমাররা তাকে খুব পছন্দ করে। তো আমরা মাঝে মধ্যে তার ছবি ডিজাইন করে আমরা হচ্ছে প্রমোশন চালানো হয়। আমি এখানের মধ্যে পাই কিনা দেখি, একটা ইমেজ আমরা অ্যাড এর মধ্যে ওগুলো খুব বেশি রাখি। আপনারা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু হ্যাং করেছিল মনে হলো, পেজগুলো একটু একটু সমস্যা করতেছে, স্ট্রেঞ্জ হ্যাং হয়ে গেল হঠাৎ করে। আচ্ছা, আমি আমার পেজে দেখাতে পারলাম না। আমার পেজের মধ্যে মাঝে মধ্যে দেখবেন একটা ছেলে, মানে চেক করলে খুঁজলে পাবেন যে একটা ছেলেকে দিয়ে আমরা ডিজাইনের মধ্যে হচ্ছে একটা ছেলে একটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এরকম কিছু ডিজাইন, এই টাইপের ডিজাইন পাবেন। ওগুলো মূলত হচ্ছে কাস্টমার যখন ওর ইমেজ সহ পোস্ট দেই, সেগুলোতে আমি এঙ্গেজমেন্ট বেশি পাই, কারণ কাস্টমার তাকে চিনে, তাকে দেখলে রিয়েক্ট করে ভালো, তারপরে ভালো ভালো কমেন্ট করে তার নিচে যে বেস্ট সেলার ইন ইউর শোরুম, তারপরে হোন্ডার একজন ভালো, এই লোকটা খুব ভালো কাস্টমারের সাথে বিহেভের ব্যাপারে কাস্টমাররাই নিজেরাই কমেন্ট করতে থাকে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আপনারা নিজেদের বিজনেসের নিজেরা ইনফ্লুয়েন্সার হতে চেষ্টা করবেন। যারা নিজেদের পার্সোনাল বিজনেস রান করেন তারা হচ্ছে নিজেরা লাইভে যাবেন, কাস্টমারকে দেখাবেন যে একটা পেজের পিছনে আমরা এই মানুষটা কাজ করতেছি, বা অনেকজন কাজ করলে সবাই কাজ করতেছি, আমরা সবাই মিলে এইখানে কাজ করতেছি। মূলত একটা মানুষের চেহারা দেখলে যতটা সহজে না, মানে একটা কোম্পানির নাম শুনে যত না ট্রাস্ট আসে, একটা মানুষের চেহারা দেখলে তো তার চাইতে বেশি ট্রাস্ট আসে। অবশ্যই মানে মানে একটা ব্যাপার, আপনারা অনেকেই আমরা জানি যে যারা খারাপ কাজ করে তাদের চেহারা দেখলে খারাপ কাজ যে করে এটা বোঝা যায় না, খুব নিম্ন শ্রেণীর লোকরা ছাড়া। যারা হচ্ছে আমরা অনেকেই অনেক মানে লাইফে অনেক আজে বাজে পাপ কাজ করছি, বা অনেকেই এরকম করে, তো তাদের চেহারা দেখলে বোঝা যায় না। বা যারা খুন করার পর আমরা টিভিতে দেখলে চিন্তা করি এই লোকটা খুন করতে পারছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে মানুষকে দেখলে আমরা মানুষের ব্যাপারে নর্মালি পজিটিভ সেন্সটাই আসে। তো সেই মানুষটা যখন আবার ভালো কথা বলা শুরু করে বা ভালো কিছু নিয়ে টপিকে কথাবার্তা বলে, তখন তখন দেখা গেছে যে তার ব্যাপারে একটা পজিটিভ আইডিয়া চলে আসে। তারপরে ওই যেই টপিকের মধ্যে আপনারা রাখতে পারেন যে একটা আপনার বিজনেসের যে কোনো প্রকার প্রবলেম রিলেটেড, আপনার কোনো সার্ভিস নিচ্ছে তার প্রবলেম রিলেটেড ডিরেক্ট আপনি আজকে রাত অডিয়েন্স ফেসবুকে একটা পোস্ট করে দিলেন যে আমি আজকে রাতে আসবো আপনাদের যে কোনো সমস্যার আপনাদেরকে সলিউশন দিতে বা আপনাদেরকে সাপোর্ট দিতে। তো আপনি টাইম মতো চলে গেলেন, যে আপনি ওয়েট করলেন, নিজে কিছু কথা বললেন বিজনেসের ব্যাপারে, নতুন প্রোডাক্টের ব্যাপারে কথা বললেন, এর ফাঁকে ফাঁকে মানুষজন যারা কমেন্ট করবে তাদেরকে আপনি বলে দিলেন যে তাদের সাথে আপনি তাদের প্রবলেমের সলিউশনগুলো দিয়ে দিলেন, এটা ভালো হবে কি ওটা ভালো হবে প্রোডাক্টের ব্যাপারে, বা আপনার নিজের প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে তাকে গাইডলাইন দিয়ে দিলেন। এতে কাস্টমার আপনার সাথে পেজের সাথে এঙ্গেজ হচ্ছে, প্লাস আপনার সাথে আপনার প্রতি একটা ট্রাস্ট আসতেছে। আপনি অবশ্যই তাকে নিউট্রালি সাপোর্ট দেওয়ার ট্রাই করবেন। আপনি নিজে আপনার বিজনেসের ইনফ্লুয়েন্সার হয়ে যাবেন। আপনাকে দেখে আপনার বিজনেস আপনার কাছে আপনার থেকে প্রোডাক্ট কিনতে আসবে। আপনার প্রোডাক্টের কথা ভালো কি না খারাপ পরে, বাট আপনার সাথে পরিচয় আছে, আপনাকে চেনে। আমরা মূলত কি করি, আমাদের পরিচিত মানুষজন যদি কোনো প্রোডাক্ট সেল করে আমরা প্রোডাক্ট পরে দেখি, তার সাথে সম্পর্কের কারণে আমি প্রোডাক্টটা আগে কিনে ফেলি।
প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে খুব একটা ভাবি না বা আমি ভরসা রাখি তার উপর, ঠিক একইভাবে ব্যাপারটা এরকমই। মানুষ আপনাকে নর্মালি চিনবে না, বাট আপনি ফেসবুকে লাইভে যে যখন আপনি নিজের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে বা ওই যে কাস্টমারকে সাপোর্ট দিবেন, কাস্টমারের সাথে কমিউনিকেট করবেন, ধীরে ধীরে দেখবেন মানুষ আপনাকে চিনে বা আপনার সাথে ফিজিক্যালি দেখা হলেও দেখবেন যে খুব পরিচিত, সে বিহেভ করতেছে বা কমফোর্টেবল ফিল করতেছে, এরকম ব্যাপারগুলো ঘটে। তো এটাই হচ্ছে আপনারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি আমার কথায় যদি ক্লিয়ার নাও হয়, আপনারা গুগল করে সার্চ হোয়াট ইজ ইনফ্লুয়েন্সার মার্কেটিং লিখে সার্চ দিলে আমার মতোই দেখবেন যে আমি যা যা বলেছি সেই ফর্মুলাগুলো দিয়ে ইনফ্লুয়েন্সার মার্কেটিংটা করা হয়। ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে কাজ করে মানুষজন। তারপরে হচ্ছে ওয়েবসাইট অপটিমাইজেশন, যেটা ওয়েবসাইট অপটিমাইজেশন বলতে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কথা বলতেছি না। একটা ওয়েবসাইটে যাওয়ার পরে কাস্টমার যদি বেশিক্ষণ না থাকে তাহলে বুঝে নিতে হবে সে যে ইনফরমেশনটা খুঁজতেছিল সেই ইনফরমেশনটা পায় নাই। তো সেক্ষেত্রে ওয়েবসাইটটা অপটিমাইজ করতে হবে। যেমন একটা প্রোডাক্ট কিনতে যাবে, আমি একটা লিঙ্ক দিছি যে আমি এই প্রোডাক্টটা সেল করি, আপনারা বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন। সে লিঙ্কে যে সবার প্রথম একটা ভিডিও পেলো, ওই প্রোডাক্টের একটা ভিডিও পেলো, ওই প্রোডাক্টটার প্রথমে একটু ভিডিওটার মধ্যে প্রথম কিছুক্ষণ হচ্ছে প্রোডাক্টটার স্পেসিফিকেশনের ব্যাপারে কথাবার্তা বলা হলো, তারপর হচ্ছে কালার, এরপর হচ্ছে এই জিনিসগুলো নিয়ে টোটাল প্রথমে প্রোডাক্ট স্পেসিফিকেশন নিয়ে কথাবার্তা বলা হলো, ওকে ফাইন। দ্বিতীয়তে সে নিচে ওই প্রোডাক্টের স্পেসিফিকেশন বলেন বা ইউজার রিভিউ বলেন, ইউজার রিভিউ থাকলে ইউজার রিভিউ অথবা প্রোডাক্ট স্পেসিফিকেশন থাকলে প্রোডাক্ট স্পেসিফিকেশন আপনারা নিজে এবার কন্টেন্ট আকারে লিখে দিতে পারেন। তো তখন কাস্টমারটা ভিডিওটাও দেখবে, ভিডিওটা দেখার পরে তা সে ইউজার রিভিউ হোক বা আপনি যেটা লিখেছেন সেটাও দেখবে। শুধুমাত্র ভিডিও, একটা ওয়েবসাইটে গেলে শুধুমাত্র ভিডিও থাকলে এটা ওয়েবসাইটে তো রাখার দরকার নেই, এটা ইউটিউব থেকেই দেখাতে পারেন। বাট আপনি চান আপনি বিজনেসে অবশ্যই আপনার ডিজিটাল মার্কেটার হিসেবে টার্গেট থাকবে যে আমি আমার ওয়েবসাইটের মধ্যে মানুষজন ঢুকবে, মানুষজন সেখানে কিছুক্ষণ স্টে করবে। কারণ হচ্ছে একটা মানুষজন, আমরা মার্কেটিং এর মধ্যে যে বলছিলাম যে সে ওয়েবসাইটে ঢুকলেই আমি তাকে ফেসবুকের মাধ্যমে আমি পুনরায় তাকে রিটার্গেট করতে পারবো। তো এটার জন্য ওয়েবসাইটে ঢুকাতে হবে। আপনি ফেসবুকে যখন পোস্ট দিবেন, কে ওয়েবসাইটে ঢুকলো না ঢুকলো আপনি তো ট্র্যাক করতে পারতেছেন না। বাট আপনি যদি আমরা যখন ফেসবুকের সাথে ওয়েবসাইটটাকে কানেক্ট করে ফেলবো, তখন ওয়েবসাইটে কেউ ঢুকলে পরবর্তীতে আমরা ফেসবুকে অ্যাড দিলে তাকে আমরা টার্গেট করে অ্যাড দিতে পারবো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। তো ওয়েবসাইটটা ওইভাবে অপটিমাইজ করতে হবে যাতে মানুষজন অনেকক্ষণ থাকে। একটা ভিডিও থাকবে, প্রোডাক্টের যে পেজগুলো থাকবে সেটাতে একটা সুন্দর ভিডিও থাকবে, ইমেজ থাকবে দরকারে, তারপরে হচ্ছে ইউজার রিভিউ থাকবে, তারপরে নিজেদের কোম্পানি প্রোডাক্টের মুখে বলে দিচ্ছেন, অনেক ভিডিওতে অনেক কিছুই মেনশন করে দিচ্ছেন, আরো কিছু কথা আপনি নিচে লিখে দিলেন। টোটাল প্রোডাক্টটার ব্যাপারে কাস্টমার প্রথমে ভিডিওতে শুনতে চায়, তারপরে হচ্ছে সে কিছু লিখা পড়তে চায়, তারপরে এবার কথা হচ্ছে আমি তো পড়ছি জানছি সবই ভালো বুঝলাম, ইউজাররা কেমন ফিডব্যাক পাচ্ছে, ইউজার রিভিউ আপনি ইমেজ আকারে দিতে পারেন অথবা আপনি নিজে লিখে দিতে পারেন, ইউজারের রিভিউগুলো কপি পেস্ট করে দিতে পারেন একদম কন্টেন্ট আকারে, রাইটিং ওয়ার্ডে লিখে লিখে আপনি দিতে পারেন, যেভাবে ইচ্ছা লিখে। আপনি সবসময় আপনি যদি ওয়েবসাইটটা থাকে আপনি প্রতি মাসে একবার চেক করবেন আগের মাসের চাইতে এই মাসে কেমন আপনার কাস্টমারের, আপনি ওয়েবসাইটে আপনাদের অ্যানালিটিক্সটা দেখানো হবে, ওখানে গেলে কে কতক্ষণ থাকে এটা ট্র্যাক করা যায়, কে এভারেজ কতক্ষণ ছিল সেটা ট্র্যাক করা যায়। তো আগের মাসের চাইতে এই মাসে একটু ইমপ্রুভ হয়েছে কিনা নিজে এগুলো দেখে মেজার করে কোন পেজে কতক্ষণ ছিল সেটাও ট্র্যাক করা যায়। এই জিনিসগুলো আপনি মেজার করে করে বুঝবেন নিজে, এবং মানুষ যাতে বেশিক্ষণ থাকে, মানুষকে যাতে বেশিক্ষণ এঙ্গেজ করিয়ে রাখা যায়। এবং সব শেষে হচ্ছে আপনার পেজের শেষে বাই করার জন্য অর্ডার নাও, বুক নাও এরকম একটা বাটন দিয়ে দিবেন, ক্লিক করলে যাতে তাকে কোনো ফর্মে পাঠিয়ে দেওয়া যায়। সে যখন ভিডিও দেখবে, কন্টেন্ট দেখবে, ইউজার রিভিউ দেখবে, এরপরে সে মোটামুটি কনভিন্স, তাকে একটা কল টু অ্যাকশন বাটন বা আপনার বুক অর্ডার দেওয়ার জন্য একটা বাটন দিয়ে দিবেন, তখন সে খুব সম্ভাবনা থাকে যে সে তখনই অর্ডারটা প্লেস করে দিবে। এইটাই হচ্ছে মূলত ওয়েবসাইট অপটিমাইজেশন। আপনারা আরো অ্যাডভান্স লেভেলে গেলে কালারের ব্যাপারটা আপনারা জানতে পারবেন যে মানুষ আপনাদের খুব নর্মাল সেন্সে একটা রেড কালারের বাটনের মধ্যে মানুষ খুব কমই ক্লিক করে, সেটা যদি অন্য কোনো কালার হয়, পজিটিভ কোনো কালার হয়, সেগুলোতে মানুষের
ক্লিক রেট আরো বেশি পড়ে। তো এই জিনিসগুলো বা আপনাদের যে লিখা কন্টেন্ট লিখে দেখা গেছে আপনি ডাটা নিতে চাচ্ছেন, ডাটা নেওয়ার ক্ষেত্রেও আপনার আমি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাই যে ফর্মের মধ্যে আপনি এমন এমন কিছু লিখে রাখছেন যেটাতে আজে বাজে লোকজনও ফর্মটা ফিল আপ করে ফেলতেছে। তো সেই ক্ষেত্রে কিভাবে হ্যান্ডেল করবেন, আমি যখন এই যে আমার এই ফর্মটা ক্রিয়েট করছিলাম, এটা হচ্ছে ওয়েবসাইটের ফর্ম, গুগল ফর্মের মতো ওয়েবসাইটে ক্রিয়েট করছিলাম। এই যে আপনি কিভাবে পেমেন্ট দিতে চাইছেন, এখানে এত কথাবার্তা নর্মালি কোনো ফর্মের মধ্যে থাকে না, বাট আমি আমার পছন্দ মতো ভাই দিয়ে দিছি। কারণ এটা না থাকলে মানুষের যে কিস্তির মানুষগুলো ফর্ম ফিল আপ করে, তারপরে ব্যাংক লোনের কাস্টমারদেরকে আমি বলে দিছি ব্যাংক লোনের জন্য দয়া করে উপরের ব্যাংক লোনের ফ্যাসিলিটি অপশানে ক্লিক করে ফর্মটি পূরণ করুন। এই যে ব্যাংক লোনের অপশান দিয়ে দিছি। এখানে আমি এই ফর্মটা ক্রিয়েট করছি মূলত যারা ক্যাশে কিনবে, খুব ফাস্ট কিনবে তাদের জন্য। তো আমি এখান যাতে আমি একদম পিওর লিড বা পিওর কাস্টমারের ইনফরমেশন পাই। ব্যাংক লোন বা ইএমআই এর কাস্টমার একটু দেরিতে কিনতে পারে বা অনেক ব্যাংক লোন নিতে চায় কিন্তু কম ব্যাংক তাদেরকে লোন দিতে পারবে না তাদের ইলিজিবিলিটি না থাকার কারণে। তো সেই জন্য হচ্ছে এই কথাগুলো এখানে লিখে দিছি। আগে ছিল না, যখন ছিল না তখন দেখলাম মানুষজন কিস্তির মানুষজন এই লিখা কথা ফর্ম ফিল আপ করা শুরু করছে, ব্যাংক লোনের মানুষজন ফর্ম ফিল আপ করা শুরু করছে। তো এই জন্য হচ্ছে এগুলো লিখে দিছি যাতে এইটা পড়ে যাতে কেউ এই 2-3টা ফিল আপ করলেও যাতে পরে কিস্তির হলে যাতে ফর্ম ফিল আপ না করে, আর ব্যাংক লোন ইএমআই হলে যাতে বাম পাশ থেকে তারা ফর্ম ফিল আপ করে নেয়। অপটিমাইজ করে নিচ্ছি ওয়েবসাইটটা আমার সুবিধার জন্য এবং কাস্টমার ইভেন প্লাস কাস্টমারের সুবিধার জন্য। যাদের ব্যাংক লোনের কাস্টমাররা যখন ব্যাংক লোনে ক্লিক করে তাদের ডাটাটা ফর্মটা ফিল আপ করে, তখন ওই নাম্বারগুলো যে নাম্বারগুলো আসে সেই নাম্বারগুলো আমরা ব্যাংকের লোকের কাছে পাঠিয়ে দেই। ব্যাংকের লোক তাদের সাথে কমিউনিকেট করে। ব্যাংকের লোক অনেক কোশ্চেন করে যেগুলো আমাদেরকে কোশ্চেন মানে আমাদের যে লোকজন আছে তারা ওইসব কোশ্চেন করতে পারবে না তাকে, বা জানে না যে ব্যাংক লোনের প্রসিডিউরটা কি। ব্যাংক লোনের প্রসিডিউরটা অনেক বড়, যে জন্য ব্যাংকের লোকের কাছেই পাঠিয়ে দেওয়া হয়। আপনাদেরকে বারবার এই পেজটা দেখাচ্ছি বা এই বিজনেসটার কথা বলছি যে আপনাদেরকে রিয়েল সিনারিও গুলো বোঝানোর জন্য। আপনি এখানে আমার কথাগুলো আমার বিজনেসের জন্য আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি, আপনি ফ্রিল্যান্সিং মার্কেটে হোক, লোকাল মার্কেটে হোক, নিজের বিজনেসে হোক, যাতে এইভাবে চিন্তা করতে পারেন যে কিভাবে আমি ওয়েবসাইট অপটিমাইজেশনের কথা তো বলে দিল, কিভাবে আসলে ওয়েবসাইট অপটিমাইজেশনটা করব সেই জিনিসটা। ওয়েবসাইট অপটিমাইজেশন গেল, ওয়েবসাইট অপটিমাইজেশনের ব্যাপারে মোটামুটি বলা হয়ে গেছে। তারপরে হচ্ছে ক্লাউড টেকনোলজি ইন মার্কেটিং। ক্লাউড টেকনোলজিটা মূলত হচ্ছে ওই যে রিটার্গেট করার ব্যাপারটা। আপনি একটা কাস্টমার আপনার ওয়েবসাইটে ঢুকছে কি ঢুকে নাই আপনি শুধুমাত্র সেটা দেখতে পাবেন, বাট কাউন্ট করতে পারবেন না যে কে ঢুকছে। আপনি যেটা করতে পারবেন তারা যে ঢুকছে আপনি সেই ডাটাগুলো পাবেন, সেই বরাবর আপনি অ্যাড ছুড়ে মারতে পারবেন। ব্যাপারটা হচ্ছে এইরকম যে অন্ধকারে ডিল ছোড়ার মতো, বাট অন্ধকার যে জায়গাটা ওখানের মধ্যে আমি জানি যে আমার কাস্টমার আছে, আমি কাস্টমারের কাছে যেতে পারতেছি না, বাট আমি আমার অ্যাডটা কাস্টমারের কাছে পৌঁছায় দিতে পারতেছি, এটা শিওর। ওখানে যে কে আপনার ওয়েবসাইটে ডেইলি 100, 200, 300 মানুষ ঢুকতেছে, তো আপনি সবাইকে তো মানে সবাই ডাটা আলাদাভাবে বের করার কোনো অপশন নাই, বাট আপনি ফেসবুকের ক্লাউড একটা জায়গা আছে যেখানে থেকে ফেসবুকের গুগলের সবারই একটা ক্লাউড জায়গা স্টোরেজ থাকে। প্রত্যেকটা যেসব জায়গা থেকে আমরা অ্যাড দিতে পারি প্রত্যেকটা জায়গারই নিজেদের ক্লাউড স্টোরেজ থাকে, সেখানের মধ্যে ওই কাস্টমারদের ডাটাটা থাকে। আমরা ওখানে ওই আমাদের নিজেদের বিজনেসের কাস্টমারদেরকে টার্গেট করে অ্যাড দিতে পারি বা মার্কেটিং করতে পারি, সেটাকে ক্লাউড টেকনোলজি বলা হয়েছে। এবার হচ্ছে ফানেল ক্রিয়েশনের ব্যাপারটাতে আসি। ফানেল ক্রিয়েশন বলতে কি বুঝায়, বাইরের দেশে এটা খুবই ইফেক্টিভ একটা মার্কেটিং টেকনিক। আপনি প্রথমেই কাস্টমারকে আপনার প্রোডাক্টের অ্যাড দিবেন না বা প্রোডাক্ট কেনার কথা বলবেন না। আমি আমার নিজের বিজনেসের এক্সাম্পল দিয়ে বলি। আমার প্রত্যেক মাসে প্রথম 10 তারিখে আমি হিউজ পরিমাণ প্রায় ধরেন $50 থেকে $60 বাজেট করি হচ্ছে একটা অ্যাড চালানোর জন্য। অ্যাডের মধ্যে নতুন বাইকারদের বাইক কেনার কিছু টিপস, এই নতুন বাইকারদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস, এই পোস্টটা দিয়ে আমি হিউজ পরিমাণ অ্যাড চালাই, যাতে মানুষজনকে, আমি কিন্তু বাইক কিনতে বলতেছি না, এখানে আমার ব্র্যান্ডের বাইকের ছবি কিন্তু দেওয়া,
আমি বাইক কিনতে বলতেছি না, তাকে হচ্ছে বাইক, নতুন বাইকারদের জন্য কিছু টিপস, এটা যারা নতুন বাইক কেনার প্ল্যান করতেছে তারাই কিন্তু এটাতে, এই অ্যাডটা দেখলে এটাতে ক্লিক করে তারা পড়বে। তো এরা যে পড়তেছে, ওই যে আমার ওয়েবসাইটে ঢুকে যে পড়তেছে, আমি অ্যাড দিতেছি, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা অ্যাড হিসেবে ইউজ করতে পারি। যা তারা যে দিতেছে, আমি সুন্দর মতো তাদেরকে, এখানে দেখেন ডান পাশে মেসেঞ্জার বাটন আছে, তারা চাইলে এটা পড়ার পরে যখন দেখতেছে যে এটা আমার, সে যে বাইকটা পছন্দ করতেছে এটা সেই বাইক, আমি টার্গেট করে দিতে পারি যে শুধুমাত্র হোন্ডার ব্র্যান্ডের যারা কিনবে তারাই যাতে অ্যাডগুলো দেখে, বা জেনারেল সবাইকে টার্গেট করতে পারি। তারা পড়ে না কিনলেও তারা উপকৃত হলো, অন্তত সে না কিনুক, সে মাথায় রাখবে যে হোন্ডা লাইফ থেকে আমি কিছু জিনিস জানতে পারছি। সে অন্য ব্র্যান্ডের বাইক কিনুক, আমার তা মানে ওর্স কেস বলতেছি আপনাদেরকে যে সে আমার কাস্টমার না, বাট সে কম্পিটিটর ব্র্যান্ড কিনতেছে, বাট আমার তার পরিচিত কেউ যদি কিনতে যায়, তখন সে যাতে আমার ব্র্যান্ডের বাইক যদি কিনতে যায়, সে যাতে আমার থেকে বাইক কেনে। তো এই জন্য হচ্ছে এটা হচ্ছে আমি ডিরেক্ট তাকে অ্যাপ্রোচ করতেছি না। দেখেন আপনি এইখানে অনেক টিপস লেখা আছে, শেষে কি লেখা আছে দেখেন, বুক ইউ ডিজায়ার্ড হোন্ডা বাইক অ্যান্ড উইন এক্সাইটিং হোন্ডা টি শার্ট। এই বাটনটাতে ক্লিক করলে আমার দেখেন ওই যে ফর্মটাতে নিয়ে যাচ্ছি। তো আমি ডিরেক্ট তাকে বাইক কেনার জন্য অ্যাডভার্টাইজ দিতেছি না, আমি বাইকের প্রয়োজনীয়তা নিয়ে প্রথমে কিছুদিন অ্যাড দেই, তারপরে হচ্ছে বাইক কিভাবে চালাতে হয় সেটা রিলেটেড আমি অ্যাড দিতে পারি, দেই না, যদিও দেওয়া উচিত, বাট আমি দেই না, আমার এমনিতেই কাস্টমার আসে এই জন্য। তো আপনাদেরকে আসলে স্ট্যান্ডার্ড প্রসেসটা বলতেছি যে আপনার প্রোডাক্টটা ইউজ করার ক্ষেত্রে কিছু টিপস দিতে পারেন, এটা আপনার বিজনেসের প্রোডাক্টের ব্যাপারটা মাথায় রেখে আপনি এই জিনিসটা করতে পারেন। আপুদের ক্ষেত্রে দেখা গেছে যদি কোনো বড় ভালো ই কমার্সে যান, এটা অনেকে ফলো করে না, যারা এই দারাজ, তারা চাইলে যেটা করতে পারে, তারা সোশিয়াল অ্যাওয়ারনেস রিলেটেড আপুদের যেমন রূপচর্চা, ত্বকের যত্ন, এইসব রিলেটেড পোস্টগুলোকে তারা প্রমোট করতে পারে। তো মোটামুটি এইসব জিনিসে আপুরা খুব বেশি ইন্টারেস্ট দেখায়, তারা ক্লিক করে ওয়েবসাইটে গেলে তার একটা হিউজ পরিমাণ অডিয়েন্স পেয়ে গেল, যারা আপনার ত্বকের যত্ন, রূপচর্চা রিলেটেড প্রোডাক্টগুলো যাদেরকে দেখালে তারা কিনবে। তো ডিরেক্ট প্রোডাক্টগুলোর অ্যাড দিলে কিন্তু তারা ওটাতে কিনতে নাও পারে, ইন্টারেস্ট নাও ফিল করতে পারে, বাট যখন আপনি তাদেরকে দেখাবেন যে এটা ইউজ করার প্রয়োজনীয়তা বা কিভাবে ইউজ করতে হবে, বা রূপচর্চা রিলেটেড কিছু টিপস ট্রিক্স নিয়ে আপনি তাদেরকে অ্যাড দিবেন, আর তারপরে হচ্ছে তাদেরকে ইনডাইরেক্টলি টার্গেট করবেন, যে ডাটাটা পাবেন, ওই যে ক্লাউড টেকনোলজির যে ডাটাটা পাবেন, এই তাদেরকে টার্গেট করে মূলত সেই ডাটাটাতে পরবর্তীতে আপনি এবার ডিরেক্ট আপনার প্রোডাক্টের অ্যাড চালাবেন, দেখবেন যে রেসপন্সটা খুব ভালো আসতেছে। তো এটাকে মূলত ফানেল ক্রিয়েশন মার্কেটিং বলে, বা ফানেল বেস মার্কেটিং বলে, বা ডাটা ড্রিভেন। আমি আগে ডাটা কালেক্ট করতেছি, তারপরে সেই ডাটাটা দিয়ে আমি অ্যাড দিতেছি, এই মূলত এটাকেই ফানেল ক্রিয়েশন মার্কেটিংটা বলা হয়। আশা করি মোটামুটি সবাই ক্লিয়ার। আমি সব শেষে জিজ্ঞেস করব কারো কোনো কিছু ক্লিয়ার না থাকলে। রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলতে এটা আপনার কাজ না, এটা আপনার যে ডিজাইন করবে তাকে বলে দিতে হবে, ভাই যেই ডিভাইস থেকে ঢুকুক না কেন, সিম্ফনি 1100 সিম্ফনি ফোনের স্ক্রিন ছোট, সেটা তো যাতে সুন্দর মতো আমার ওয়েবসাইটটা লোড হয়, আপনার অ্যাপেলের ট্যাবের মধ্যেও যাতে লোড হয়, শাওমির ফোনও যাতে লোড হয়, এই যেই সাইজের ল্যাপটপই ইউজ করুক না কেন সুন্দর মতো যাতে লোড হয়, ভেঙে যেন না যায়, সেটাকেই মূলত রেসপন্সিভ ওয়েব ডিজাইন বলা হয়। যে কোনো ডিভাইসে সুন্দর মতো পেজটা, ওয়েবসাইটটা লোড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে মূলত কি রেসপন্সিভ ওয়েব ডিজাইন। অপটিমাইজিং এন্ড মডিফাইং ল্যান্ডিং পেজ বলতে ওই যে ওয়েবসাইট অপটিমাইজেশনের ভেতরে অ্যাকচুয়ালি এই পয়েন্টটা চলে গেছে, আমি বলে ফেলছি, এইখানে আলাদাভাবে রাখা হয়েছে যে কখনো যাতে ভুলে না যাই। ল্যান্ডিং পেজটা অলওয়েজ অপটিমাইজড রাখতে হবে। আমার যে ল্যান্ডিং পেজ হচ্ছে, মানে ল্যান্ডিং পেজ হচ্ছে এই যে এই পেজটা হচ্ছে আমার মেইন ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ নিয়ে আমি পরবর্তীতে আরো কথাবার্তা বলবো যখন ওয়েবসাইটে যাব। ল্যান্ডিং পেজ হচ্ছে যে পেজটাতে মূলত আমি কাস্টমারকে চাই যে ওই কাস্টমারটা এই পেজে আসুক। তো আমি আমার বিজনেস এর হিসেবে এই পেজটাকে সবসময় চাই যে এখানে আসলেই তো কাস্টমার নিজের ডাটা দিবে। তো ল্যান্ডিং পেজটার দিকে সবসময় খেয়াল রাখি যে ল্যান্ডিং পেজের মধ্যে অপটিমাইজ করা। আমি দেখা গেছে অ্যাড দেওয়ার পরে দেখলাম যে আমার এখনো কাস্টমারের থেকে এমন অনেক ইনফরমেশন জানা দরকার যেগুলো ছাড়া আমি
তার ব্যাপারে আগে থেকে কোনো আইডিয়া করতে পারতেছি না। ফর্মটা ফিল আপ করে এসব গল্প কাহিনী শোনা হয়, এই যে বাইক কবে নিতে চাইছেন, আপনার এলাকা, এগুলো আমি মূলত কেন আপনার এলাকাটা আমি কাস্টমারের কাছে সেল করার জন্য এলাকাটা কেন জানতে চাই, যাতে সে আমার লোকেশনের বাইরে কিনা, ঢাকার বাইরে হলে আমি আর তাকে ফোন দেই না। বাইকের মডেল সে কোনটা আগে নিতে চাচ্ছে, সেটা আমার স্টকে অ্যাভেলেবেল আছে কিনা সেটা শিওর হয়ে তার 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 ব্যাপারে তাকে তার সাথে কমিউনিকেট করা হয়, কবে নাগাদ নিতে চাইছে। সে যদি ইদানিং এর ভেতরে বাইকটা নিতে চায়, সেক্ষেত্রে তাকে খুব জলদি রেসপন্স করতে হয়, তার সাথে কমিউনিকেটটা সিরিয়াসলি করা হয়। তো এই যে ডাটা, এইগুলো হচ্ছে আমি কি অপটিমাইজ করে করে ল্যান্ডিং পেজটা, এই পেজটাকে মডিফাই করে করে জেনে জেনে তারপরে শুরু করছি আমি এই বিজনেস, এই জিনিসগুলো, এগুলো কমন। আমি চাইলে আরো অনেক কিছু কাস্টমারকে, মানে আমি আরো কাস্টমারের ব্যাপারে আরো ভালোভাবে আইডিয়া নেওয়ার জন্য যে সে আসলে বাইকটা কিনবে কিনা সেই ব্যাপারে জানার জন্য আমি আরো কোশ্চেন করতে পারি। কাস্টমারকে কোশ্চেন দিলে সে ফর্ম ফিল আপ করে দিবে, বাট সময়ের জন্য করা হচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে আমি যদি এখানে লিখি যে আপনি কি সিরিয়াসলি বাইকটি কিনতে আগ্রহী, এই 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 কোশ্চেনটাও তাকে আমি করতে পারি, নাকি তখন অপশন দিয়ে দিতে পারি যে সিরিয়াসলি আগ্রহী। দ্বিতীয় অপশানে দিতে পারি যে না, শুধুমাত্র বাইকের ব্যাপারে আইডিয়া নেওয়ার জন্য আসলে ফর্মটা ফিল আপ করতেছি। তৃতীয়ত দাম জানার জন্য শুধুমাত্র ফর্মটা ফিল আপ করতেছি। অপশন দিয়ে দিলাম, সে যেটাতে ক্লিক করলে আমি বুঝে ফেললাম যে সে আসলে কি কারণে মূলত বাইকটা কিনতে চাচ্ছে। এভাবে করে মূলত হচ্ছে আমি আমার বাইকের এই বিজনেসটার ল্যান্ডিং পেজটা অপটিমাইজ করতে পারি। ল্যান্ডিং পেজ বলতে মূলত যেই পেজটাতে কাস্টমারকে আমি পৌঁছায় চাই যে কাস্টমারটা ওই পেজটাতে যাক, যে কোনো সে আমার পুরো পেজের অন্যান্য পেজ ঘুরে যাতে সে অর্ডার দিতে পারে, তার থেকে আমি তার ইনফরমেশনটা বের করে নিতে পারি, এমন পেজটাই হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ গেল। তারপরে হচ্ছে অফলাইন অনলাইন ইভেন্টস ওয়ার্কশপ, এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলা হবে। অনলাইন অফলাইন ইভেন্টগুলো কি আপনারা টুকটাক জানেন। ওয়ার্কশপ হচ্ছে আপনারা আমাদের এই কোডাস্টাস থেকে প্রত্যেক শুক্রবারে এখন যেটা করা হয়, বা আপনারা খেয়াল করার কথা অবশ্যই, যেটা করা হয় মূলত অনলাইন ওয়ার্কশপগুলোতে মূলত টপিক থাকে ডিজিটাল মার্কেটিং এর A to Z, তারপর ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথা, বিভিন্ন টাইটেলে গ্রাফিক ডিজাইনের A to Z, এরকম টাইটেলে আমাদের ওরাস্টাস্টের ওয়ার্কশপগুলো থাকে। ওই ওয়ার্কশপটাতে গুগল মিটের মাধ্যমে যারা জয়েন করে তাদেরকে 1 ঘন্টা ব্রেইন ওয়াশ করানো হয় ডিজিটাল মার্কেটিং এর ব্যাপারে, মানে এই কথাবার্তা বলে যাতে আমাদের থেকে আলটিমেটলি কোর্সটা করে এই ব্যাপারে কথাবার্তা বলা হয়। তো এই সিস্টেমটা হচ্ছে কাস্টমারকে প্রথমে তো ইম্পর্টেন্সটা বুঝাতে হবে, ব্রেন ওয়াশ তো করে লাভ নাই। মানে তাকে ইম্পর্টেন্সটা যদি না বুঝাতে পারে যে ডিজিটাল মার্কেটিংটা আসলে কতটা ইম্পর্টেন্ট, এই মূলত এইটার জন্য ফ্রিতে তাকে ইম্পর্টেন্সটা বোঝানোর পরে তাকে জিজ্ঞেস করা হয় যে যারা যারা ইন্টারেস্টেড তারা আমাদের কোর্স করতে পারেন। তো এই ব্যাপারগুলোই হচ্ছে এই কাজটা করার জন্য ওয়ার্কশপটা ক্রিয়েট করা হয়। ওয়ার্কশপ আপনার যদি না করা যায়, তাহলে আপনার বিজনেসের সাথে যদি কোনো অফলাইন ইভেন্ট বা অনলাইন ইভেন্ট ক্রিয়েট করতে পারেন, এটা আপনাকে চিন্তা করতে হবে আমি কি টাইপের ইভেন্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমি আমার বিজনেসের জন্য কি টাইপের ইভেন্ট ক্রিয়েট করি, সেফটি রাইডিং ট্রেনিং, যারা নতুন বাইকার তাদেরকে টার্গেট করে পোস্ট দেওয়া হয় যে আপনারা যারা সেফটি রাইডিং সম্পর্কে জানতে চান তারা এই দিন আমাদের শোরুমে আসুন, অথবা আমাদের পেজের থেকে আমরা একটা লাইভ সেশনের মাধ্যমে আপনাদেরকে ট্রেনিং দিব। তারপর হচ্ছে ফ্রি টেস্ট ড্রাইভিং ইভেন্ট, মানে ফ্রিতে বাইক কেনার আগে আপনারা আমাদের কাছে আমাদের ব্র্যান্ডের প্রত্যেকটা বাইক আছে, আপনার যেটা কিনবেন সেটা চালিয়ে আপনি দেখতে পারেন, এরকম ইভেন্ট। তারপরে আমাদের এক্সিস্টিং যারা কাস্টমার আছে তাদেরকে হচ্ছে সার্ভিস দিয়ে ইভেন্ট ক্রিয়েট করা হয় যে 10 টাকায় 10টি ফ্রি চেক আপ। তারপরে হচ্ছে 50 টাকায় আপনি বাইক ওয়াশ নর্মালি করতে 200 টাকা লাগে, আমরা 50 টাকাতেই বাইক ওয়াশ ইভেন্ট যখন থাকে তখন কম প্রাইসে বাইক ওয়াশ করে আমাদের কাস্টমারদের সাথে রিলেশন ভালো করি, বা ওই কাস্টমাররা বাইক ওয়াশ করতে গেলে আমরা নানাভাবে নানা ছলে বলে কৌশলে, স্যার আপনার তো আসলে বাইক ওয়াশ করেন ভালো কথা, আপনার তো এই জিনিসটাতে সমস্যা, বাইকের ব্রেকটা কাজ কম করতেছে, আপনার ব্রেকটা কি কোনো একটু সার্ভিস করে দিব কিনা, বাইকটা একটু সার্ভিস করে দিব কিনা, নানাভাবে তাদেরকে কনভিন্স করে অন্য সার্ভিসও সেল করার চেষ্টা করা হয় এইসব ইভেন্টগুলোতে, অনলাইন ইভেন্টগুলোতে। বা কাস্টমার হচ্ছে জানানোর জন্য মূলত অনলাইন ইভেন্টগুলোতে হচ্ছে ফ্রিতে একটা কোম্পানির সাথে কাস্টমার ডিরেক্টলি কমিউনিকেট করবে, এই জন্যই মূলত অফলাইন ইভেন্টগুলো ক্রিয়েট করা হয়।
তারপরে হচ্ছে চ্যাটবট। চ্যাটবটের প্রয়োজনীয়তা বাংলাদেশে খুব একটা নাই, বাট আমরা অটোমেটিক কিছু চ্যাটবট বলতে কি অটোমেটেড রেসপন্স ফেসবুকে সেট আপ করা দেখাবো, শেখাবো আপনাদেরকে। বাট চ্যাটবট টোটালি ডিফারেন্ট জিনিস, যে আপনি পেজে না থাকলেও একটা চ্যাটবট মানুষের সাথে টোটালি মানুষের মতো করে আপনার কাস্টমারদের সাথে কথাবার্তা বলবে। বাংলাদেশের ক্ষেত্রে এটা ডিফিকাল্ট, বাংলাদেশের মানুষজনের কথাবার্তার স্টাইল এক একজনের এক এক রকম, বা চ্যাটবট যে স্টাইলে কাজ করে, চ্যাটবটের কাজ করে যে টেকনিক, সেটা বাংলাদেশের মানুষের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না। বাইরের কান্ট্রিগুলোর ক্ষেত্রে চ্যাটবট অ্যাভেলেবেল বিক্রি করা হয়। আপনি চাইলে একটা চ্যাট নিজে ডেভেলপ করতে গেলে আপনার মাসের পর মাস লেগে যেতে পারে। চাইলে $10-15 চ্যাটবট আপনার বিজনেস রিলেটেড অবশ্যই হতে হবে। যেমন বাইরের দেশে ডাক্তাররা, ডেন্টিস্টরা তারা ব্যাপক মার্কেটিং করে, নিজেদের ডিজিটাল মার্কেটিং নিজেরা অনেক বেশি করে। তো ডিজিটাল ডাক্তারদের যারা নক দিবে তারা যে রিলেটেড কথাবার্তা বলতে পারে, যেই ডাক্তার, প্রত্যেকটা ডাক্তার তো বিভিন্ন স্পেসিফিক ডিপার্টমেন্টের স্পেশালিস্ট হয়ে থাকে। তো যারা ডেন্টাল, দাঁতের ডাক্তার, তাদের কিছু কমন কোশ্চেন থাকে, ওই কোশ্চেনগুলো নিয়ে ওই ওই ডাক্তারের ডিজিটাল মার্কেটাররা আইডিয়া করে ফেলে যে কোন প্রথমেই চ্যাটবট অ্যাড করা যায় না, একটা পেজে চ্যাটবট অ্যাড করে লাভ নাই। কমন যেসব কোশ্চেনগুলো কাস্টমাররা করে ওগুলোর উপর বেস করে যারা চ্যাটবট বানায়, বা আপনি নিজে যদি বানাতে পারেন, সেই ক্ষেত্রে আপনি নিজে ওই কোশ্চেনগুলো সেট করে ওগুলার বিভিন্ন টাইপের উত্তর, বিভিন্ন টাইপের কোশ্চেনের ভ্যারিয়েশন ক্রিয়েট করে চ্যাটবট ক্রিয়েট করতে পারেন। তো ওটাতে আপনি যদি নাও থাকেন, কাস্টমার মেসেজ দিলে তার খুব তাড়া থাকে, সে দ্রুত রেসপন্স চায়। চ্যাটবট থাকলে মোটামুটি আপনি সেই জায়গাটা ট্যাকল দিতে পারেন। সারাদিন যতই বলেন না কেন, আপনি একা একা সবকিছু হ্যান্ডেল করা, বা ডিজিটাল মার্কেটার রিপ্লাই দিতে, বা যে কমেন্টের রিপ্লাই দিতেছে সে ডেডিকেটেডলি একটা কমেন্টের রিপ্লাই যে দিবে, তার চাইতে একজন চ্যাটবটের রেসপন্স আরো ভালো হবে, প্লাস খরচ কম। বেতন আপনার চ্যাটবট একটা লাগাতে আপনার বাংলাদেশে অনেক কোম্পানি আপনার অ্যাকুরেট না দিলেও তারা বিক্রি করে 1500-2000 টাকা পার মান্থ। বাট আপনি যদি একজন ফেসবুকে রিপ্লাই দেওয়ার লোক নিতে চান, আপনার কমপক্ষে 8 থেকে 10 হাজার টাকা স্যালারি দিতে হবে। তো কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে খারাপ চ্যাটবটটা। বাইরের দেশের ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন, ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারেন যে আপনারা আগে নিজে খুঁজে নেবেন যে চ্যাটবট কোম্পানিগুলো কারা আছে, কয় টাকা সাবস্ক্রিপশন ফি, মাসে কত টাকা দিতে হবে, দেখে তারপরে কাস্টমারকে একটা আইডিয়া দিতে ক্লায়েন্টকে একটা আইডিয়া দিতে পারেন যে বস চ্যাটবটটা ইউজ করতে চাইতেছি, কেমন হবে, বা এটা করলে ভালো হবে, এরকম কিছু আর কি। এই ডিজিটাল মার্কেটিং টেকনিকের এই স্লাইডটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? টুল, হ্যাঁ, ইকুইপমেন্ট, হ্যাঁ। আর কারো কোনো কোশ্চেন? হুম, পারবেন আপু। আমি এখন কেন আপনি মানে কিভাবে বুঝাই যে আমি এখন এই টপিকটাতে কথা বলতেছি, আপনি অ্যাসাইনমেন্টের কথা, আপনি প্রথমে কোথায় ছিলেন? তো আমি তো বলছি, তাছাড়া হচ্ছে একদম ক্লাসের শেষে আপনি জিজ্ঞেস করতে পারবেন। আপনাদেরকে এত ভাবে বলি, আপনাদেরকে বললে পরে আপনারা রাগ করবেন, আপুরা বলবেন যে মেন্টর খারাপ। কিন্তু আমি তো এখন এটার ভিতরে, আমার তো মন ধ্যান প্রাণ ডিজিটাল মার্কেটিং টেকনিকের ভিতরে আছে। আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন আমি ঠিকমতো বুঝিও নাই। তো এটা অনেকেই করেন। আপুরা কাইন্ডলি একটু বুঝার তো চেষ্টা করবেন যে আমি আসলে যেই টপিকটাতে কথা বলতেছি ওই টপিক রিলেটেড কোশ্চেন করেন। আপনার কোশ্চেন আমি অবশ্যই শেষে নিব, অথবা আমি কিন্তু আজকে প্রথম আধা ঘন্টার মধ্যে শেষ 2 মিনিট কিন্তু ফ্রি ছিলাম। মানে সবার কোশ্চেন মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বাট আপনি বলতেছেন আমাকে নাকি আর পান নাই। আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কারো কোনো কোশ্চেন আর আছে কিনা, যারা ছিল তারা তো সলভ করে ফেলছে, আপনি এখন জিজ্ঞেস করতেছেন। আচ্ছা, এই আপু আমি আপনাকে
এই কোর্স ক্লাস শেষ করে আপনাকে আবার জিজ্ঞেস করবো আপনার সমস্যাটা কি, আমি সমাধান করার চেষ্টা করব। এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন আছে কিনা কারো? ওয়েবসাইট অপটিমাইজেশন আপু, এই জিনিসগুলো হচ্ছে আপনাকে টোটালি ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আপনার যে বিজনেসে থাকবেন ওই বিজনেসটার কাস্টমার বিহেভিয়ার বুঝতে হবে, তারপরে হচ্ছে আপনি এটা করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? এটা শিখানোর কিছু না, এটা এই বাকিগুলো শিখে আপনি টেকনিকটা অ্যাপ্লাই করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? আর ওয়েবসাইট অপটিমাইজেশনের ক্ষেত্রে দেখা গেছে কিছু কাজ যে ডিজাইন করছে, যে ওয়েবসাইট বানাইছে তার থাকে। এই হচ্ছে গিয়ে কথা। না, লিমিটেড। আচ্ছা, আশা করি এই 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 টপিকে আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন, চুপ থাকবেন না প্লিজ। কোশ্চেন থাকার মানে কথা না, বা এখানে এগুলা আমরা থিওরিটিক্যাল কথাবার্তা বলতেছি, এগুলা যারা একবার শুনে ফেলছেন তাদের আর শোনা হয়তো বা দরকার হবে না। মানে যারা ক্লাস মিস করছেন, মানে এটাতে বোঝার মতো কিছু নেই, যা বলছি মানে একবারে বুঝে যাওয়ার কথা আসলে। এইবার হচ্ছে আমরা যেসব টুলগুলো নিয়ে আসলে কথাবার্তা বলবো, এগুলো আলটিমেটলি যেটা হচ্ছে এক এক করে আপনাদের এমনিতেই ওই যে ক্লাস করাতে যাব যখন, তখনই আপনারা দেখতে পারবেন। গ্রামারলি আমরা ইউজ করি হচ্ছে আমার বানানগুলা ভুল ধরার জন্য আমরা বড় হয়ে গেছি, বাট দেখা গেছে মাঝে মধ্যে এরকম হয় যে আমরা আসলে এখন আর বানান ভুল না ঠিক এদিকে ফোকাসড না, আমরা এখন টেকনোলজির পিছনে দৌড়াচ্ছি। বানান বানান ঠিক করে দেওয়ার জন্য আমার একটা অ্যাসিস্ট্যান্ট দরকার, সেটা হচ্ছে ইংলিশ গ্রামার। এই বানান স্পেলিং প্লাস গ্রামার ঠিক করে দেওয়ার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট দরকার, সে হচ্ছে গ্রামারলি। ক্যানভা পিক্সেলার ফর ফটো এডিটিং, ইমেজ এডিট করার জন্য হচ্ছে আমরা ক্যানভা অথবা পিক্সেলার ইউজ করতে পারি। যারা ফটোশপ ইউজ করতে পারি না, টুকটাক ফটো এডিটিং এর জন্য ক্যানভা পিক্সেলার খুব ভালো ইমেজ এডিটিং সফটওয়্যার। ফেসবুক বিজনেস সুইট, ফেসবুক কমার্স ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, এই তিনটা ভদ্রলোককে আমরা কালকের ক্লাসে না আগামী ক্লাসে খুব সুন্দর মতো তাদের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে। এই বিজনেস ম্যানেজার, কমার্স ম্যানেজার, এদের মাধ্যমে হচ্ছে মূলত আমরা আমাদের ফেসবুক পেজটাকে প্রফেশনালি রান করে থাকি। যারা ইউজ করেন না, জানেন না, তারা হচ্ছে এখান থেকে সামান্য কিছু বেনিফিট পাবেন আপনারা। মানে আমি আগে থেকে বলে দিচ্ছি যে আমি এগুলো ইউজ করতে, যে বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস সুইট, কমার্স বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাডস ম্যানেজারটা আছে, আমি এখানে আরেকটা অপশন অ্যাড করা হয় নাই, ওয়েট, ফেসবুক অ্যাডস ম্যানেজার মেইন যেটা, সেটাই অ্যাড করা হয় নাই। তো এই 3-4 জন ফেসবুক অ্যাডস ম্যানেজারটা খুবই ইম্পর্টেন্ট, পেইড অ্যাড এখান থেকে দিতে হয়। বাকি তিনটা বিজনেস সুইট, কমার্স ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এগুলো হচ্ছে আপনার পেজের ভেতরের আলাদা টুল, যেটা দিয়ে আপনি পেজটাকে মেনটেন করতে পারবেন প্রফেশনালি। এগুলো ছাড়াও ম্যানুয়ালিও করা যায়। তো তারপরে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে এগুলো জানা থাকা আমাদের জন্য অত্যাবশ্যক। হালকা মানে আপনার ই কমার্স ম্যানেজারে, বিজনেস ম্যানেজারে টুকটাক কিছু সাপোর্ট পাবেন, সেগুলোর ইউজ বা সেগুলো কি কি সাপোর্ট, সেগুলোও আমরা যখন এগুলোর নিয়ে কথাবার্তা বলবো বলে দেওয়া হবে। টিউববাডি হচ্ছে আপনার ইউটিউবের মার্কেটিং করার জন্য। মানুষজন আপনার মতো তো আরো 100 জন ভিডিও ছাড়তেছে, ওই 100 জন ভিডিওর মধ্যে কি কি লিখতেছে, কিছু লিখে আপনারা দেখতে পারেন, কিছু লিখে দেখতে পারেন না, হিডেন থাকে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ট্যাগগুলা, কোন কোন ট্যাগ দিয়ে মানুষজন তাদের ভিডিওটা এরকম ইউটিউবে সবার ফার্স্টেই দেখাচ্ছে, সেই ট্যাগগুলা খুঁজে বের করা হচ্ছে টিউববাডির কাজ। তারপরে এটার পরে হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার, যেটা সেটার কাজ কি, আপনি হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা অনেকগুলো কাজকর্ম শিখবো, বা আমরা যারা খুব সিম্পলি বুঝাই, আমরা অনেকে ওয়েবসাইটের কাজ, ওয়েবসাইটের অ্যাক্সেস পাবো না, যে বিজনেসের জন্য ওয়েবসাইট, যে বিজনেসের জন্য আমরা মার্কেটিং করব, ওই মার্কেটিং ওই বিজনেসের কোনো ওয়েবসাইটের অ্যাক্সেস আমরা পাবো না, ওয়েবসাইট দেখার জন্য আরেকজন লোক থাকবে। বাট
আমাদের তো মার্কেটার হিসেবে ওয়েবসাইটের সাথে কিছু কাজ আছে। ওই যে বলছি, ওয়েবসাইটে থাকলে, ওয়েবসাইটে কেউ ঢুকলে আমরা ফেসবুকের মাধ্যমে তাদেরকে ট্যাগ করব। তো ওই ট্যাগ করার জন্য, ওই ট্র্যাক করার জন্য কিছু কোড বা কিছু কথা আমাদের ফেসবুক থেকে নিয়ে ওয়েবসাইটের ভেতর ঢুকাতে হবে, যাতে দুইজন কানেক্ট হয়ে যায়। এই কানেক্ট করার জন্য মূলত এই ট্যাগ ম্যানেজারটা ইউজ করা হয়। তারপর হচ্ছে এই অডিয়েন্সের এই ট্যাগ ম্যানেজারটা আপনাদের স্টুডেন্টদের অ্যাসাইনমেন্ট দিতে থাকবেন, অ্যাসাইনমেন্টের মার্কিং এর উপর, কোয়ালিটির উপর বুঝে যে এটা টোটালি অ্যাডভান্স লেভেলের একটা টুল। আপনারা যদি বুঝি যে আপনারা এটা দিয়ে হ্যান্ডেল করতে পারতেছেন, বুঝতেছেন, আমি আপনাদেরকে গুগল ট্যাগ ম্যানেজারটা দেখাবো। গুগল কিওয়ার্ড প্ল্যানার, গুগল সার্চ কনসোল, গুগল ট্রেন্ড, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ওই যে আপনাদেরকে কিওয়ার্ড নিয়ে অনেক কথা বলছি আজকে। ওই কিওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট কোন কিওয়ার্ডগুলো থেকে কি পরিমাণ ভিজিটর আসতে পারে, কোন কিওয়ার্ডটা আমি ইউজ করব, কোন কিওয়ার্ডটা ইউজ করব না, এরপরে কিওয়ার্ডের আইডিয়া নেওয়ার জন্য আমরা এই কিওয়ার্ড রিলেটেড গুগলের এইসব টুলগুলো ইউজ করব। কিওয়ার্ড এভরিহোয়ার, ওই যে আমি গুগলে সার্চ দিলাম, যে গুগলে সার্চ দেওয়ার পরে যে ডান পাশে একটু লোড হোক, ওয়েট, এই যে ডান পাশে দেখেন অনেক আমাকে ডাটা দেখাচ্ছে, কি রিলেটেড কিওয়ার্ড গুলো দেখাচ্ছে, এছাড়াও কিছু পপুলার কিওয়ার্ড দেখাচ্ছে আমাকে কিওয়ার্ডের আইডিয়া দিতেছে। একজন ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার জন্য কিওয়ার্ডটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তো কিওয়ার্ডের ব্যাপারে আইডিয়া থাকাটা ইম্পর্টেন্ট। এই টুলগুলো হচ্ছে আপনাকে সেই আইডিয়াগুলো দিবে। আমি যখন এসইওতে যাব তখন এইসব কিওয়ার্ড টুলগুলো ইউজ করব, ইউজ করে হচ্ছে আপনাদেরকে, মানে তখনই বুঝতে পারবেন যে এগুলো কেন দরকার। এসিএম রাশ, এটা একটা এসিএম রাশ, এসইও সাইট চেকআপ। এই দুই ভদ্রলোক হচ্ছে আপনার ওয়েবসাইটটা এসইও করার আগে সুস্থ আছে কিনা তা বুঝার জন্য, ওয়েবসাইটটা কোথায় আছে, আপনার মতো 100টা বিজনেস আছে, আপনি ওয়েবসাইটটা ডেভেলপ করার পরে প্রথম ডেভেলপমেন্টে যদি সব প্রবলেমগুলো সলভ করা হয়ে থাকে, সে খুব দেখা যাবে আপনারা হিসাব তো ব্যাপারটা এরকম আমরা করি যে যারা আগে আসছে যারা আগে ওয়েবসাইট ডেভেলপ করছে তারাই গুগলে আগে থাকবে, বাট ব্যাপারটা ওইরকম না। আপনি ওয়েবসাইট ডেভেলপ করার সময় যদি একদম খুব প্রফেশনালি আপনি ডেভেলপ করান, ডিজাইনারকে সবকিছু বলে দেন, ডিজিটাল মার্কেটার বানানোর সময় বলে দেয় যে এই জিনিস এই জায়গায় লাগবে, এই কিওয়ার্ডগুলো এখানে রেখে দেন, ওয়েবসাইটটা যখন লাইভে আসবে সে তখনই দেখবেন যে কপাল ভালো হলে ফার্স্ট সেকেন্ড থার্ড পেজে খুব দ্রুত চলে আসছে। তো ওই জিনিসগুলো চেক আপ করার জন্য মূলত হচ্ছে এসিএম রাশ, বা ওয়েবসাইটটা ডেভেলপ করার পরে এগুলো দিয়ে চেক আপ করে কোথায় ওয়েবসাইটের কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখার জন্য এসিএম রাশ, এসইও সাইট চেক আপ। ওয়েবসাইটে কোনো টেকনিক্যাল প্রবলেম থাকলে সুন্দর মতো ওয়েব ডেভেলপারকে বলতে হবে, ভাই তোমার কাজে এই সমস্যা আছে, এগুলো ঠিক করে দাও। আবার কোনো সাইটে 100% সুস্থ রেখে কাজ করা যায় না। 80 থেকে 90% পর্যন্ত সুস্থ থাকলেই তাকে আমরা সুস্থ বলে ধরে নেই। আমরা সবাই মোটামুটি অসুস্থ। আমাদের এই বয়সে যারা সুস্থ তাদের মধ্যে অসুস্থতা হচ্ছে মানসিক অসুস্থতা। অনেকে ডিপ্রেশনে ভুগতেছি, অনেকে প্রেসারে ভুগতেছি, চাপে ভুগতেছি। তো অসুস্থতা আছেই, তো তারপরেও তো আমরা কাজ করতেছি, আমি ক্লাস নিতে পারতেছি, আপনারা ক্লাস শুনতে পারতেছেন। তো এই আর কি, 100% না হলেও 90%, 80-90% পর্যন্ত একটা ওয়েবসাইট যদি সুস্থ থাকে, আপনি ওয়েবসাইটে এই এসইও সাইট চেকআপ দিয়ে খুঁজে আমার ওয়েবসাইটের লিঙ্কটা ঢুকে যদি আপনারা টেস্ট করেন, দেখবেন যে আমারটা 70-80% পর্যন্ত ভদ্রলোক সুস্থ আছে। তার পরিচর্যা করতে হয়, না হলে একটা টাইম পরে তার পার্সেন্টেজ কমতে থাকে মানুষের মতোই। যাই হোক, এসিএম রাশ আর হচ্ছে এসইও সাইট চেকআপ, এই দুইটা ওয়েবসাইট বা এই দুইটা টুলের মাধ্যমে আমরা ওয়েবসাইটের স্বাস্থ্য সম্পর্কে জানবো। এরপর হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, এই টুলটার মাধ্যমে আমরা ওই যে বলছি বিভিন্ন ওয়েবসাইট থেকে সব শর্টকাটে কিভাবে ইমেল খুঁজে বের করে নিয়ে আসতে হয় সেটা সম্পর্কে আপনাদেরকে এই টুলটার মাধ্যমে, এই টুলটা একটা ওই যে এখানে যে কোনার এক্সটেনশনগুলো দেখতেছেন, এই এক্সটেনশনের মতো আমরা যখন এই এক্সটেনশনটা অ্যাড করে দিব, তারপরে যেই ওয়েবসাইটে যাই ওই এক্সটেনশনে ক্লিক করলে ওয়েবসাইটের ভেতরে যদি কোনো ইমেল লুকানো থাকে, ব্যাকএন্ডেও থাকে, সে দেখায় দিবে। এই হচ্ছে গিয়ে আমাদের টুলগুলোর পরিচিতি। এগুলোর ব্যাপারে বলা, এগুলো কাজ করতে গেলে আপনাদের লাগবে, আপনারা দেখবেন, জানবেন যে এগুলো কিভাবে কাজ করে। তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন, সবাই ক্লিয়ার যা যা বললাম।
আজকের ক্লাসটা ছিল ডিজিটাল মার্কেটিং ওভারভিউ। মানে আপনারা এখন আপনাদের ক্লাস কোর্স আগামী ক্লাস থেকে হচ্ছে মূলত আপনারা শেখা শুরু করবেন। আজকে হচ্ছে মূলত ডিজিটাল, এই 2 দিন হার্ডওয়্যার সফটওয়্যার বেসিক কম্পিউটার নিয়ে কথাবার্তা হয়েছে। আজকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর A to Z আইডিয়া দেওয়া হয়েছে। মানে আপনারা তো জানেন, এখন তো মোটামুটি আইডিয়া হয়েছে, তাই না? কিছু টেকনিকের কথাও বলা হয়েছে, কিছু টেকনিকের কথাও আপনাদেরকে বলছি যে ভাই আমি এভাবে আমার বিজনেসে ট্রাই করি, আপনারা আপনাদের বিজনেসের জন্য এভাবে চিন্তা ভাবনা করবেন। এই হচ্ছে গিয়ে টোটাল ওভারভিউটা। কারো কি কোনো কোশ্চেন আছে? আগে ক্যানভাটা হচ্ছে ইমেজ আপনাদের নিজেদের, আমি আপনাদের বলি লাইকি, তারপরে হচ্ছে লাইকির মধ্যে ইমেজ এডিট করা যায় না? যায় তো। মানে ইমেজ এডিটিং একটা সফটওয়্যার যেটাতে খুব সহজে আপনি ইমেজ এডিট করতে পারবেন। ইমেজের কালার টালার, কালোকে একটু ফর্সা বানাতে পারবেন, লিখা টিকা অ্যাড করতে পারবেন, এগুলোই আর কি। তারপরে আর কারো কোনো টিউব বাডি? হ্যাঁ হ্যাঁ, টিউব কিসের টিউব? এটা একটা টুল যেটার মাধ্যমে আপনি ইউটিউবে আপনার কম্পিটিটররা কিভাবে ফার্স্টে সেকেন্ডে থার্ডে আসতেছে সেটা আমরা বের করতে পারি। এটাও একটা এক্সটেনশন সফটওয়্যারই, বাট এক্সটেনশন হিসেবে কাজ করে। এই যে এক্সটেনশন বলা হয় এই কোনার এগুলাকে, এই এই যে এটাও একটা সফটওয়্যার ভাই, এটাও একটা সফটওয়্যার, বাট এক্সটেনশন সফটওয়্যার। এটাও একটা টুল হিসেবে, এটা একটা টুলও বলা যায়, কোনো সমস্যা নাই। একটা সফটওয়্যার, এটা সফটওয়্যারের একদম লার্জ ভার্সন হচ্ছে এটা। একটা সফটওয়্যার টুল হতে পারে, একটা সফটওয়্যার এক্সটেনশন হতে পারে, টুল এক্সটেনশন দুইটাই হতে পারে। তারপরে আরো আরো অনেকভাবে সফটওয়্যার, অনেক রকমেরই সফটওয়্যার হতে পারে। এখন সামনে আসতেছে না, এই জন্য আমি বলতেও পারতেছি না। আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো কোনো কোশ্চেন? জি, পিক্সেলটা হচ্ছে আপনার ওয়েবসাইট আছে? এটা কোথায় পিক্সেল বলে। পিক্সেলটা যদি ওয়েবসাইটটা থাকে, পিক্সেল যদি ওয়েবসাইট থাকে, তখন আপনি ওই যে ওয়েবসাইটের মধ্যে কেউ ঢুকলে যাতে তাদেরকে ট্র্যাক করে আমরা ফেসবুকে অ্যাড দিতে পারি, ওই পিক্সেলটাই কাজ করে। তখন পিক্সেল টুলটার মাধ্যমেই আমরা ওয়েবসাইটের সাথে ফেসবুকের কানেকশন দেই। বুঝতে পারছেন? ওটার দরকার নাই। এক্স্যাক্টলি। আর কারো কোনো কোশ্চেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু বলেন। অবশ্যই রেকর্ডিংটা তারপর আপনারা পাবেন, এটা নিয়ে কোনো সম্ভব মানে, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আপনারা রেকর্ডিংটা পাবেন আপু, সমস্যা নাই। ঠিক আছে, যাদের কাজ শেষ, ওয়ালাইকুম আসসালাম, যাদের কাজ শেষ তারা চলে যেতে পারেন। কমার্স ম্যানেজারটা ভাই আপু আগামী ক্লাসে দেখাবো, বুঝতে পারছেন? ওই যে শপ আছে না, আপনার শপটাকে মেনটেন করার জন্য মূলত কমার্স ম্যানেজার দিয়ে মেনটেন করতে হয়। আগে শুধুমাত্র শপে ঢুকে প্রোডাক্ট আপলোড করে দিতেন, অ্যাডভান্স অনেক অপশন ছিল না, এখন ওগুলো সব অ্যাড হয়েছে। মানে ওটার মাধ্যমে মূলত আপনি আপনার শপটাকে মেনটেন করতে পারবেন। এই আর আমি এটা মানে সামনাসামনি মানে যখন ক্লাস করাবো, মানে আগামী ক্লাসে বা আগামী ক্লাসে বা এর পরের ক্লাসে, 2 ক্লাসের মধ্যে হচ্ছে এগুলো নিয়ে আপনাদের সাথে আরো ডিটেলস কথাবার্তা হবে। কমার্স ম্যানেজারের মাধ্যমে মূলত আপনার সবটা যেটা আছে সেটা মেনটেন করা হয়। এই
জি বলেন। এটা যখন ইউটিউব মার্কেটিং এ যাবেন তখন করতে পারবেন। ইউটিউব মার্কেটিংটা যখন শিখাবো তখন টেকনিকটা শেখানো হবে, ওটা ইউটিউবের এসইও বলা হয়। ইউটিউবের এসইওটা ওই যে সময় লাগবে, বাট আপনি চলে আসতে পারবেন। আপনার যেই রিলেটেড কিওয়ার্ড দিয়ে মানুষজন সার্চ দেয়, আপনি ওই রিলেটেড কিওয়ার্ডগুলো যদি আপনার ভিডিওর কন্টেন্টের মধ্যে থাকে, আপনাদেরকে ইমেজ অপটিমাইজেশন বা ভিডিও অপটিমাইজেশন দেখানো, ইমেজ অপটিমাইজেশন দেখানো হয়েছিল না? হয়েছে কি হয় নাই? কেউ কথা বলে না কেন? আচ্ছা, দেখানো হয় নাই, দেখানো হবে। ওই টেক আচ্ছা, কতগুলা ব্যাচে দেখাইলাম। আচ্ছা, আপনাদের তো দেখানো হয় নাই, মানে কাল মানে ওই ক্লাসটা এখনো আসে নাই, এই জন্য দেখেন নাই। তো ওগুলার ওই ইমেজ অপটিমাইজেশন, ইমেজের মধ্যে আপনাদের ইমেজের ভিতরে কোথাও না কোথাও একটা জায়গা আছে, আমি দেখিয়ে দিব। ওখানের মধ্যে হচ্ছে মানুষ সার্চ করতে পারে, এই রিলেটেড কিওয়ার্ডগুলো ঢুকানো, ডেসক্রিপশনের মধ্যে ওই রিলেটেড কিওয়ার্ডগুলো ঢুকানো, ইউটিউবকে বুঝানো যে মানুষ যেটা দিয়ে সার্চ করতেছে ওই রিলেটেড ইনফরমেশন সবচাইতে বেশি আমার ভিডিওর ভেতরে আছে। তখন ইউটিউব নিজে নিজেই আপনারটাকে ফার্স্ট সেকেন্ড থার্ডে নিয়ে আসবে। কথা কি বুঝতে পেরেছেন? যেসব ভিডিওতে আপনি র্যাঙ্ক করাতে পারবেন না, ওইসব ভিডিওগুলোর কাহিনী থাকবে আপু, ওগুলো অনেক আগের থেকে র্যাঙ্ক হয়ে আছে। যে বেস্ট, যে ফার্স্ট, তাকে র্যাঙ্ক করানো, তাকে টেক্কা দেওয়ার জন্য তো আপনাকে অনেক সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, অনেক সময় পর্যন্ত কাজ করে যেতে হবে, তাহলে আপনি আগে আসতে পারবেন। আপনি টোটাল কোর্সটা শেষে হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো সম্পর্কে ইনশাল্লাহ খুব ভালো আইডিয়া হয়ে যাবে আপনাদের। আজকে আশা করি মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর একদম আপনারা মোটামুটি আইডিয়া পেয়েছেন যে অ্যাকচুয়ালি কিভাবে একটা ডিজিটাল মার্কেটিং আমরা এই যে টেকনিকগুলা, মানে টোটালি ব্যাপারটা নিয়ে কিভাবে আমরা নাড়াচাড়া করতে পারি, কিভাবে কাস্টমারদের কাছে পৌঁছাইতে পারি, সেল করতে পারি, এই জিনিসগুলোর ব্যাপারে মোটামুটি আইডিয়া হয়েছে আমি আশা করি। এরপর আর কারো কোনো কোশ্চেন থাকলে বের হয়ে যেতে পারেন। হুম। হ্যাঁ, তারপরে সাজেশন কি বলেন, বলেন। হ্যাঁ, ওইটা শিখানোর কি নিজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আপনি ধরেন এটা কখন দেখায়, যখন আপনি কোন একটা পেজে লাইক দিছেন বা কোথাও, মানে মূলত দেখা হচ্ছে কোন একটা রিলেটেড পেজে লাইক দিলে আপনি পছন্দ করতে পারেন, এই টাইপের পেজগুলোতে, এই টাইপের পেজগুলো আপনাকে সাজেস্ট করতে থাকে। এটা আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে। এটা আছে যে আপনি আপনার পেজে লাইক দিলে সাজেস্টেড পেজ দেখাবেন কি দেখাবেন না, সাজেশনের ব্যাপারটা আপনাদেরকে শেখানো হবে আগামী ক্লাসেই। তারপরে আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি আহত হাসান পিঙ্কি আপুর কোশ্চেনটা নিব। আপু আছেন? হ্যাঁ, এবার আপনি আপনার কোশ্চেনটা করেন প্লিজ। এই জীবনে কখনো 6টা দেখে আপনাদের ছুটি হবে না। আপনাদের টাইমটা আসলে 4 ঘন্টা দেওয়ার জন্য দেওয়া। যাই হোক, ওগুলো বাদ দেন, ওগুলো পরে। আমি প্রথমে বলছি যে টাইম দেখে আপনারা পারবেন না 7টা, আমার একটু পরে আবার ক্লাস আছে, জলদি বলেন। আপু, আহতাসান আপু বলেন না। অ্যাসাইনমেন্ট
আপু আপনার কথা কেটে কেটে আসতেছে। আপু আপনার কথাটা কেটে কেটে আসতেছে, আপু আরেকবার বলেন। আপু আরেকবার বলুন। হ্যাঁ, এখন শুনতে পাচ্তেছি, বলেন। হ্যাঁ আপু, শুনতে পাচ্তেছি, বলেন। আপনি হ্যাঁ আপু, আপনি চুপ হয়ে যান কেন? আপনি কথা বলতে বলতে বারবার চুপ হয়ে যাচ্ছেন। আপনি পুরোটা বলেন, নাকি নেটওয়ার্কের সমস্যা, কোনটা? বলেন। মৌসুমী খাতুন আপু, আপনিই বলেন। আল্লাহ, আমারই না নেটওয়ার্ক। আমার সেটাই 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 আমারটাতে সমস্যা, আমি কত পরে শুনতেছি তা তা যাই হোক, মানে সমস্যাটা। হ্যাঁ হ্যাঁ, এটা খুবই দুঃখজনক ব্যাপার। যাই হোক, আহতাসান আপু আপনি বলেন, বা মৌসুমী খাতুন আপু আপনি বলেন। বসাতে পারলে বসান আপু, এটা তো মানে খুব সিরিয়াস কোনো ইস্যু না, সমস্যা নাই। আপনি যে ফন্ট ইচ্ছা সেই ফন্ট ইউজ করেন। আপু সব আপনাদের সাথে এরপরে হচ্ছে ক্লাস কবে আমার? বুধবারে। বুধবারে, সরি বুধবারে না, মঙ্গল, কালকে। কালকে তো ক্লাস নেই আপনাদের সাথে। এই সপ্তাহে 2টা ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, হয়ে তো গেছেই। কালকে। ও, তা তাহলে অ্যাসাইনমেন্ট দেওয়ার লাস্ট ডেট হচ্ছে। আপনাদের সাথে হচ্ছে রবিবার, মঙ্গলবার, রবিবার, মঙ্গলবার, আর হচ্ছে বুধবারে। কালকে আপনাদের অন্য অন্য মেন্টর ক্লাস নিবে আপনাদের সাথে, আবার রবিবারে ক্লাস নেওয়ার পালা। আপনারা শনিবারের ভেতরে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবেন আমাকে। আর এই অ্যাসাইনমেন্ট দিতে 10 মিনিটের বেশি সময় লাগার কথা না। ক্লিয়ার? আপু, যাদের আর কোশ্চেন নাই বের হয়ে যান, আর যাদের কোশ্চেন আছে তারা এক এক করে করেন, শুনতেছি আমি। হ্যাঁ আপু বলেন। আপু একটু ওয়েট করেন, ওয়েট করেন, আমি মোবাইল দিয়ে ঢুকতেছি, মোবাইল দিয়ে ঢুকতেছি, একটু ওয়েট করেন। হ্যালো আপুরা, বলেন। এবার বলেন আপুরা, আমি মোবাইল দিয়ে ঢুকছি। আচ্ছা, আমি আপনাদের কথা শুনতেছি না, নেটওয়ার্কের সমস্যা আপু। এখন বলেন।
না, এটা আপলোড করার দরকার নাই, আপনাদেরকে যেহেতু বলা হয় নাই এটা আপলোড করার দরকার নাই। আমি মনে থাকলে ওটা ডিলিট করে দিয়ে আমি আজকের ভেতরে ওই আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছি আপু সেটার কথা আপনাদেরকে বলে দিব, লিখে দিব, বুঝতে পারছেন? মানে আমি এটা মডিফাই করে দিব, সমস্যা নাই। ওকে আপু, থ্যাংক ইউ।